ভিউয়ার্স, আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা পলিটিক্যাল থট অনুষ্ঠানটি করার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বাংলাদেশ ও জাতীয় সংসদ নির্বাচন। এবং আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন। উনি বাগেরহাট সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব রহমান খান, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ আইনজীবী সমিতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি মনোনয়ন প্রার্থী। এবং স্টুডিওতে উপস্থিত আছেন জনাব জামিল হক ফয়সাল, এশিয়ান অ্যাটর্নি জেনারেল এবং কিশোরগঞ্জ ৪ আসনের প্রত্যাশী বিএনপি। দর্শক, আমি শুরুতেই জনাব ব্যারিস্টার জাকির হোসেনের কাছ থেকে জানতে চাইবো যে এই যে নির্বাচন, বাংলাদেশের যে নির্বাচনের কথা এবং দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে এবং দীর্ঘটি 17টা বছর এবং ফ্যাসিবাদকে সরিয়ে আজকের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এবং নির্বাচনকালীন যে প্রস্তুতি, সেই প্রস্তুতির বিষয়ে আমি জনাব জাকির হোসেনের কাছে জানতে চাইবো যে জনাব জাকির হোসেন, আপনি কি, আপনার দল কি জাতীয় সংসদ নির্বাচন করার জন্য পূর্ণ প্রস্তুত কিনা, বা আপনি পূর্ণ প্রস্তুত কিনা, যদি আমাদের পলিটিক্যাল থটের দর্শক বিদেশে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভোকেট রিজাল করিম, আপনাকে অনেক ধন্যবাদ দেশের এই ক্রান্তি লগ্নে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রথমে আমি বলতে চাই যে এই সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর, এই মাসেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক সময় সৃষ্টি করেছিলেন, এমন এক সময় দলের সৃষ্টি হয়েছিল যখন দেশে গণতন্ত্র ছিল না, একদলীয় বাকশাল ছিল। সেই বাকশাল থেকে উত্তরণের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের ক্ষমতা, জনগণকে ফিরিয়ে দেওয়ার মানুষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছিল। তার পরবর্তীতে আপনারা জানেন যে সময়ের পরিক্রমায় এই গণতন্ত্রকে আবার যখন কুড়ে কুড়ে খাওয়ার চেষ্টা হয়েছিল, বিশেষ করে স্বৈরাচারী এরশাদ যখন একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক আইন জারি করেছিলেন, সেই সময় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। 90-এর সে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদের পতন ঘটে এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন পায় এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এবং একটি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা একটি সংসদীয় গণতন্ত্র আমরা ফিরে পাই এবং জনগণের অধিকার এখানে প্রতিষ্ঠিত করতে এই দল সক্ষম হয়। তার এই ধারাবাহিকতায় 2000 এই ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে থাকে নাই। পরবর্তীতে 2006 এবং 7 সালে যখন আবার গণতন্ত্রের উপর আঘাত আসে এবং দেশীয় বিদেশি চক্রান্তের মাধ্যমে 1/11-এর সৃষ্টি হয় এবং আমাদের প্রিয় নেত্রীকে কারাগারে প্রেরণ করা হয় এবং তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকে কারাগারে নেওয়া হয়। কারাগারে নেওয়ার পরে এই দল, এই গণতন্ত্রের যাত্রা আবারও ব্যাহত হয়, আবারই একদলীয় শাসন সৃষ্টি হয়। সবার আপনাদের এই ইতিহাস জানা আছে, কারণ দীর্ঘ সময় থেকে যে এদেশে ভোটের কোনো রাজনীতি ছিল না। আপনারা দেখেছেন যে 2013 সালে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে কেউ ভোট দিতে যায় নাই। 152টারও বেশি সিট তারা নির্বাচন ছাড়া তাদের দলীয় মনোনীত প্রার্থীদেরকে তারা প্রদান করেছিল এবং বাকি আসন্ন নির্বাচন হয় নাই, কেউ ভোট দিতে যায় নাই, একদলীয় ভাবে তারা একটা সরকার গঠন করেছিল। 2018 সালে তারই ধারাবাহিকতায় তারা একটা নিশি রাতে ভোটের মাধ্যমে একটা সরকার তারা গঠন করেছিল এবং তার ধারাবাহিকতায় 2024 সালে তারা আবারও একদলীয় একটা নির্বাচন তারা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। এবং সেই 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 সময় থেকে, বিশেষ করে 2013-12-13 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আন্দোলন সংগ্রাম করে আসছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের প্রায় 50 লাখেরও বেশি নেতাকর্মী
জেল জুলুমের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছে। ইলিয়াস আলী থেকে শুরু করে, চৌধুরী আলম থেকে শুরু করে কত লক্ষ মায়ের বুক তারা খালি করে তারা এই ক্ষমতার মসনদে বসতে চেয়েছিল। কিন্তু আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে জেলে নিয়ে যাওয়া হয়, তখন এই দলের হাল ধরেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার লন্ডনে বসেও জি উনি জনাব দলকে জাকির হোসেন, আমি জানতে চাচ্ছি আপনি তো বাগেরহাট সদর আসনের একজন সংসদ সদস্য প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী আপনি। আপনি কি নির্বাচন করার জন্য পূর্ণ প্রস্তুত কিনা, এবং বাংলাদেশ সেটাই আমি আসছি, বাংলাদেশ আমি প্রায় শেষ করে আসছি। যে প্রথম যে প্রশ্নটা করছেন সেখানে আমি বলছি যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে উনি এই দলকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক নেতাকর্মীকে উনি নির্দেশনা প্রদান করেছেন। তার ফলে আপনারা দেখেছেন এই স্বৈরশাসকের পতন ঘটেছে। স্বৈরশাসক বাংলার ইতিহাসে প্রথমবারের মতো লক্ষণ সেনের পরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, এবং তারপরে ঐক্যমতের ভিত্তিতে ডক্টর ইউনূস উনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। আমাদের দল তো সবসময় নির্বাচনমুখী দল, এবং এই দল আমরা চাই যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটুক। এ কারণেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তার মাধ্যমে জনগণের সরকার দেশে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে, দ্বিতীয় ধন্যবাদ। আসবো জি, আবার আসবো আপনার কাছে। আমরা চলে যাচ্ছি জনাব মাহবুব রহমান খান। আপনার কাছে যদি জানতে চাই, আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, এবং আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহ সম্পাদক, এবং নারায়ণগঞ্জ 4 আসনের আপনি মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনার যে এই দীর্ঘদিনের আপনার আন্দোলন সংগ্রাম এবং পথ চলা, বাংলাদেশের মানুষ পূর্ণ যে গণতন্ত্র ফিরে পেয়েছে, জনাব মাহবুব রহমান খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব মাহবুব রহমান খান, জি। আমরা চলে যাচ্ছি অ্যাডভোকেট জনাব জামিল হক ফয়সাল। জামিল হক ফয়সাল, আপনিও দীর্ঘদিন যাবত রাজনীতি করেন এবং ছাত্র রাজনীতি করা আপনার ক্যারিয়ার। আপনি যদি বলতেন যে এই বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশের যে গণতন্ত্র ফিরে পাওয়া, এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনকালীন সময়টি জনগণের কি দায়িত্ব, এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো কি দায়িত্ব বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহাম্মদ করিম ভাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথাটি হচ্ছে যে রেজা ভাই, আমরা কিন্তু বিগত 16টি বছর সবাই এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য। তো সবাই কিন্তু এখন মুখিয়ে আছে ভোট প্রদান করার জন্য, এবং আপনি যদি দেখেন প্রায় প্রতিটি দল যারা রাজনীতি মাঠে আছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নেই, যারা রাজনীতি করতে পারছেন বৈধভাবে, প্রতিটি দল মুখিয়ে আছে রাজনীতি ভোটের জন্য। এবং প্রত্যেকটি রাজনীতি দলের একটাই কিন্তু স্লোগান, তারুণ্যের প্রথম ভোট, তার নিজ নিজ দলের পক্ষে হোক। আমরা যারা জাতীয়তাবাদী দলে রাজনীতি করি, আমরা কিন্তু আমাদের স্লোগান আমরা প্রচার করছি যে তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে। তো এই কারণে এই প্রচারটা এই কারণে করতে পারছি যে এই দেশের তরুণ প্রজন্ম যাদের বয়স 25, 26 বা 30-এর মধ্যে, তারা কিন্তু ভোট দেখে নাই, তারা কিন্তু ভোট উৎসব পায় নাই। তো বাংলাদেশের মানুষ কিন্তু ভোটটাকে একটা উৎসব মনে করে। আমরা যেমন ঈদ পালন করি একটা উৎসব, আমরা যেমন পূজা পালন করি একটা উৎসব, ঠিক একইভাবে বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করা মানুষ কিন্তু উৎসব হিসাবে দেখে। সো মানুষ কিন্তু মুখিয়ে আছে, আমরা সবাই প্রস্তুত। নির্বাচন কমিশনার বলেছে যে তারাও প্রস্তুত, প্রধান উপদেষ্টা দপ্তর তারা প্রস্তুত। চাই আমরা ভোট হোক। জি, আমি যতটুকু জানি যে আপনি কিশোরগঞ্জ 4 আসনের একজন শক্তিশালী প্রার্থী, মনোনয়ন প্রত্যাশী বিএনপির। আপনি নিজে প্রস্তুত কিনা যে নির্বাচন করার জন্য, এবং আপনার প্রস্তুতির অংশ যদি আমাদেরকে বলতেন, যে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার। আমাদের এবারের যে প্রেক্ষাপট, মানুষের মধ্যে একটা ধারণা ছিল প্রার্থী হইতে গেলে মনে হয় অনেক বয়োবৃদ্ধ হইতে হবে, হ্যাঁ, সংসদ নির্বাচন করতে হইলেই মানে আপনাকে চুলদারি পাখি মানে ইয়ে হয়ে যেতে হবে, বৃদ্ধ বয়সে। আমি আরেকটু যোগ করে দিচ্ছি যে আপনার যে বংশের যারা আছেন, আপনার পিতা এবং আপনার দাদা রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক পরিবারের সন্তান আপনি, সেই বিষয়ে, এবং নির্বাচন করে আপনি বড় হয়েছেন।
কিন্তু রাজা ভাই আমরা একটু যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই 24-এর প্রজন্ম কিন্তু চাই ডায়নামিক নেতৃত্ব। 24-এর প্রজন্ম কিন্তু চায় হচ্ছে আমাদের যে লড়াই সংগ্রাম, সেই প্রজন্ম কিন্তু আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা বদল করে দিয়েছে। এখন প্রজন্ম চায় ডায়নামিক লিডারশিপ, চায় শিক্ষিত লিডারশিপ। সো আমাদের দলও কিন্তু আপনি যদি দেখেন ফোকাস করছে, বলছে তারুণ্য নির্ভর, অভিজ্ঞতা নির্ভর দল রাজনৈতিক নমিনেশন দেওয়া হবে। সো এই ক্ষেত্রে আমরা প্রত্যাশী, আমি একজন মনোনয়ন প্রত্যাশী। তো যদি দল আমাদেরকে মূল্যায়ন করে, যদি মনে করে যে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, বিগত 16 বছরের রাজনীতিতে আমাদের ভূমিকা, যদি দল মনে করে আমরা প্রস্তুত আছি, আমরা শারীরিকভাবে প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত, মানুষের দুয়ারে দুয়ারে তো আমরা 16 বছর আন্দোলনে মাঠেই ছিলাম, আমরা তো পালিয়েছিলাম। এখানে আমরা যে 3 জন আছি, আমাদের 3 জনের নামেই কিন্তু রাজনৈতিক কারণে আপনি মামলা আছে আমাদের। বেশটা জাকির হোসেন ভাই তো এই সর্বশেষ আন্দোলনেও জেলে ছিলেন। মাহবুবুর রহমান খান ভাই একাধিক অসংখ্য মামলায় উনি আসামি। আমরা তো রাজনীতির মাঠেই ছিলাম। সো আমরা ভোটের জন্য সবসময় প্রস্তুত, যখনই ভোট হবে তখনই প্রস্তুত। ধন্যবাদ আপনাকে জনাব মাহবুবুর রহমান খান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাহবুবুর রহমান খান, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আবার ব্যারিস্টার জাকির হোসেন ভাই। আপনার কাছে জানতে চাও যে বাংলাদেশের যে রাজনৈতিক যে আন্দোলনের সংগ্রামের যে ইতিহাস এবং এই যে বর্তমান প্রেক্ষাপটে গত কিছুদিনে আমরা দেখলাম যে একটি নৃশংস একটা হামলা হয়েছে একটি দলের, নূরের উপর আঘাত হয়েছে দিদি। এই যে কালচার গুলা, রাজনৈতিক দলগুলো এভাবে আঘাতপ্রাপ্ত হওয়া, যেটা যেটা কোন সময় মানুষের ধারণার বাইরে ছিল, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এরকম একটি হামলা প্রশ্নবিদ্ধ করে সরকারকে। এবং আপনি একজন আইনজীবী হিসেবে যদি তুলে ধরতেন যে এই একজন নাগরিককে এভাবে গায়ে হাত দেওয়া বা এভাবে আহত করা ঠিক কিনা, বা আইনে কি বলে। আমি আরেকটু সহজ করে বলছি যে একজন নাগরিককে যদি এরকম আঘাত করতে হয় আইন প্রয়োগের সংস্থা, সেক্ষেত্রে তাকে অবশ্যই তাকে রিমান্ড নিতে হবে, বা যে কোনো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার গায়ে হাত দিতে হবে, আইন হাত তুলে নেওয়া যেটা। যদি বলতেন এই কালচার থেকে আমরা কবে বেরিয়ে আসবো? এটা অ্যাকচুয়ালি তো হয়েছে যখন দেশে গণতন্ত্র থাকে না, যখন জবাবদিহিতা থাকে না, তখন এরকম অপসংস্কৃতির জন্ম নেয়। আমি আগেই বলেছি যে আমাদের দেশে তো রাজনীতির যে চর্চা, গণতন্ত্রের যে চর্চা, এটা বারবার ব্যাহত হয়েছে বিভিন্ন কুচক্রী মহলের কারণে। বিগত 17 বছর ধরে এত এদেশে গণতন্ত্র ছিল না। আপনারা দেখেছেন যে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকবার জন্য কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। পুলিশ বাহিনী তৎকালীন হাসিনার লাঠিয়াল বাহিনী হিসাবে তারা কাজ করেছে বিভিন্ন সময়ে। তো সুতরাং এই জায়গাটা থেকে তো রাতারাতি বের হয়ে আসা যাবে না। একটা প্রতিষ্ঠানকে ধ্বংস যখন করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু সেই প্রতিষ্ঠানটাকে যদি আবার ইন অর্ডারে আনতে হয়, তাহলে কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তেও কিন্তু হাজার হাজার রাউন্ড কিন্তু গুলিবর্ষিত হয়েছে। সেই সব মানুষগুলো তো এখনো আমাদের বিভিন্ন জায়গায় কর্মরত আছে, হয়তো স্থান বদল হয়েছে, কর্মরত আছে। তারা ন্যায় অন্যায় ভাবে মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে। আপনারা দেখেছেন যে পুলিশের তৎকালীন যে আইজি বেনজির আহমেদ, সেই বেনজির আহমেদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। আপনাদের নিশ্চয়ই এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এই টাকাগুলোর পিছনে, প্রতিটা টাকার পিছনে কিন্তু অনেক মানুষের কান্না জড়িত আছে। কেউ তো ওনাকে সরাসরি টাকা দিয়ে যায় নাই, উনি মানুষের উপর অত্যাচার করে দিয়েছেন, নির্দোষ মানুষকে ধরে নিয়ে গেছেন, ধরে ধরে নিয়ে মানুষের উপর অত্যাচার করে এই টাকার ভাগ বকরা উনি বসিয়েছেন। সুতরাং এই যে ক্ষয়ে যাওয়া সমাজ, এই সমাজকে থেকে আমাদেরকে উত্তরণ পেতে হবে। এই উত্তরণ পেতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন। দেশে যখন গণতন্ত্র আসবে, জনগণের ক্ষমতা যখন জনগণের কাছে ফিরে যাবে, তখন কিন্তু শুধুমাত্র এই উত্তরণটা সম্ভব হবে। এবং এটা কিন্তু ওভারনাইট এটা করার সুযোগ নাই। জাতীয় পার্টি অফিসে যে হামলা হয়েছে, নুরুর পরে যে হামলা হয়েছে, বিপি নুরের পরে যে হামলা হয়েছে, নিঃসন্দেহে প্রত্যেকটা হামলা নিন্দনীয়। প্রত্যেকটা হামলা এবং প্রত্যেকটা যে তার যদি অধিকার ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটার তদন্ত এবং বিচার হওয়া অবশ্যই প্রয়োজন একটা সুস্থ সমাজের জন্য।
আমরা আশা করছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা যেমন নুরুর করে যেমন আঘাত হয়েছে তার জন্য বিচার বিভাগ তদন্ত কমিটি গঠিত হচ্ছে বা হয়েছে, তারা এটা তদন্ত করবে এবং এটা বিচার হবে। প্রধান উপদেষ্টা উনি ভিপি নুরের ব্যক্তিগত খোঁজ খবর রেখেছেন, আমাদের দলের চেয়ারপারসন খোঁজ খবর রেখেছেন, দলের মহাসচিব খোঁজ খবর রেখেছেন। সুতরাং যে কিছু হচ্ছে না বা আমরা কিছু আমাদের দল বা এদের সরকার কিছু করছে না, বিষয়টা সেরকম নয়, সেটা নিশ্চয়ই আমাদের দল করছে এবং আপনারা পত্র পত্রিকায় খবরগুলো আসছে যে এগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিশেষ করে জাতীয়তাবাদী দল সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাগ্রত রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব মাহবুবুর রহমান খান, আপনাকে দীর্ঘক্ষণ আমরা পেয়েছি, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আপনি বিলম্বে কথা বলা শুরু করবেন। যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং আন্দোলন সংগ্রাম সকল কিছু মিলিয়ে আমরা আমাদের যে নতুন বাংলাদেশ বা আমরা যে বাংলাদেশ চিন্তা করি এবং পুরো দেশ ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা যারা এই দেশের গণতন্ত্র, এই দেশের মানুষের ভোটের অধিকার, এই জন্যই তো এই দেশ। জনাব মাহবুবুর রহমান খান, আপনি আনমিউট করবেন, আপনি একটু আনমিউট করবেন। জনাব মাহবুবুর রহমান খান, আপনি আনমিউট করবেন। জনাব মাহবুবুর রহমান খান, আপনি হেডফোন ইউজ করতে পারেন, হেডফোন ইউজ করতে পারেন। আপনার মোবাইলে আপনি আনমিউট করবেন। জনাব মাহবুবুর রহমান খান, জনাব মাহবুবুর রহমান খান, আপনি আনমিউট করবেন, আনমিউট করবেন। দর্শক, সম্ভবত যান্ত্রিক ত্রুটি আবারও হচ্ছে। আমরা চলে যাচ্ছি জনাব ফয়সাল হকের কাছে। জনাব ফয়সাল হক, এই বাংলাদেশের যে ইতিহাস বা রাজনীতির ইতিহাস এবং গণতন্ত্রের ইতিহাস, গণতন্ত্র চর্চার যে ইতিহাস, আপনি একজন নতুন প্রজন্মের কর্ণধার এবং নতুন প্রজন্মকে আপনি লিড দিচ্ছেন এবং আমরা ফেসবুকের সুবাদে আমরা প্রায়ই দেখতে পাই আপনি এলাকায় সফর করেন এবং নতুন প্রজন্মের সাথে মিশেন। তাদের যে চাওয়া পাওয়া বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ এবং ভোটের রাজনীতি বাংলাদেশ, অনেকে আছে যারা অনেক বছর ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারছে না। এই যে নির্বাচনী মানুষের যে প্রাপ্তি বা মানুষের যে চাওয়া, সে নতুন প্রজন্মের চাওয়াগুলো যদি আপনি আমাদের পলিটিক্যাল দর্শক বলতেন, এরা কিরকম বাংলাদেশ চান, কিরকম রাজনৈতিক দল চান, কিরকম নির্বাচন চান? জনাব ফয়সাল। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, বলুন। জনাব ফয়সাল, আপনাকে শোনা যাচ্ছে? জনাব ফয়সাল, আপনাকে শোনা যাচ্ছে? জনাব ফয়সাল, আমি আপনাকে শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, বলুন। আপনি বলুন, আপনি বলুন। জাকির ভাই, আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ফয়সাল, শোনা যাচ্ছে আপনাকে। জি। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের অনুষ্ঠানটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের এই যে বাংলাদেশ, আমরা এরকম বাংলাদেশ তো আমরা চাই না। বিশ্বের যে কোনো দেশে, ইউরোপে অথবা আমেরিকায় বা উন্নত বিশ্বে বা মালয়েশিয়া যদি আমরা বলি বা ইন্ডিয়াতে যদি আমরা বলি, যে এই আমাদের যে বেসিক নিড গুলা, যেমন বিদ্যুৎ, আমাদের ইন্টারনেট, আমাদের সকল কিছু চাহিদা, আমরা এরকম বাংলাদেশ আমরা চাই না। আজকে একটি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, কিন্তু এই প্রথমেই দরকার মানুষের বিদ্যুৎ, বেসিক নিড, ইন্টারনেট মানুষের বেসিক নিড। যাই হোক, জামিল হক ফয়সাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি একটু বলি, তারপর উনি আসুক। জি জি, উনি আসুক। বাংলাদেশের জন্য দুঃখ হয়। আপনার নেক্সট প্রশ্নটা আমার করতে পারেন, তাহলে উনি আস্তে আস্তে যাতে আমরা শেষ করি। জনাব জামিল হক ফয়সাল, আপনার যান্ত্রিক ত্রুটির কারণে আমরা চলে যাচ্ছি জনাব জাকির হোসেন। আপনার কাছে আমি জানতে চাওয়া যে এই
আমাদের অনেক সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা, আমাদের নির্বাচনকালীন সমস্যা, এবং আমাদের যে এই সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সকল দল প্রস্তুত, বাংলাদেশ প্রস্তুত, সকলে আমরা প্রস্তুত ভোট দেওয়ার জন্য। আপনাকে জানতে চাওয়া যে এই রাজনৈতিক দলগুলোর যে আচরণ, যেমন অনেকে অনেক দলগুলো পিয়ার পদ্ধতি চাচ্ছে, অনেকে চাচ্ছে না। আহ, এই যে পিয়ার পদ্ধতি, তার সুবিধা অসুবিধাগুলো যদি বলতেন, এবং এগুলো মানুষ কিভাবে গ্রহণ করবে, নতুন যারা আছে বা যারা এই বিষয়ে পিয়ার সম্পর্কে অনেকে জানেই না, পিয়ার পদ্ধতিটা কি, সে সম্পর্কে যদি আপনি বলতেন সুবিধা অসুবিধাগুলো। আহ, আহ, প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে জুলাই আগস্টে গণবিপ্লবের মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে যে একটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের একটি সংসদ আছে, আমাদের একটি সংবিধান আছে, আমাদের নির্বাচনী আচরণবিধি আছে, আমাদের দেশে প্রচলিত আইন আছে। তো সুতরাং এই আইনের যদি ব্যাপক কোনো পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তন করবে হচ্ছে জনগণের প্রতিনিধি যারা নির্বাচিত হবেন, তারাই এই পরিবর্তনটা করবেন, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে সকল রাজনৈতিক দল মিলে যে সাথে যে ঐক্যমত্য একটি কমিশন হয়েছে, সেই কমিশনের বিভিন্ন সময় বৈঠক চলছে। এই কমিশন যে সুপারিশ করবে, সেই সুপারিশগুলো কিন্তু আগামীতে নির্বাচিত সরকার যেটা আসবে তারা এটাকে বাস্তবায়ন করবে। এখন যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু বলেছেন, আগে থেকেই বলেছেন যে উনি ব্যাপক পরিবর্তন চায়, যাতে যাতে করে জনগণের ক্ষমতা আর যেন কোনো স্বৈরাচার ছিনিয়ে না নিতে পারে। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য সৃষ্টি করবেন। উনি বলেছেন যে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের দেশে হবে, উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। উনি এবং আমাদের যে ৩১ দফা বিশেষ করে আছে, এই ৩১ দফার মধ্যে বাংলাদেশের সংস্কারের জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু এখানে সন্নিবেশিত হয়েছে। এবং একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই ৩১ দফা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের আরো ১ বছরের বেশি সময় আগে জনাব তারেক রহমান এটি আমাদেরকে নির্দেশনা হিসেবে দিয়েছেন। সুতরাং এই ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে মনে হয় সংস্কারের কোনো পথ আর বাকি থাকবে না। আর যে পিআর পদ্ধতির কথা বলছেন, আপনি যখন দেখবেন যে একটা ছাত্র যখন পরীক্ষায় আগে লেখাপড়া না করে, তারা কিন্তু পরীক্ষা পিছাতে চায়, বিভিন্ন বাহানা করে, কারণ তাদের প্রিপারেশন ভালো না। এখানে নির্বাচনকে পিছানোর জন্য আজকে পিআর পদ্ধতি, কালকে এটা, কালকে ওইটা করতে হবে, অর্থাৎ তারা জানে যে জনগণের সমর্থন তাদের সাথে নাই। সুতরাং তারা বিভিন্ন কথা বলাবার চেষ্টা করবে, কিন্তু আমাদের দেশের মানুষকে সেইটা কান দিলে চলবে না। আমাদের এখন একটা বিশেষ যে জিনিসটা সবচেয়ে প্রথমে প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। অ্যাডভোকেট ফয়সাল সাহেব যে কথা বলেছেন যে এদেশের মানুষ, নতুন প্রজন্ম কিন্তু ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, যে জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু আমি আমাদের জেলায়, বাগেরহাট জেলায় কিন্তু আমরা একেবারে ওয়ার্ড থেকে কাউন্সিল করার চেষ্টা করছি কাউন্সিল, এবং আমাদের সব থানাগুলো হয়েছে, এখন শুধু জেলা কাউন্সিল বাকি আছে। আমরা যখন ওয়ার্ড কাউন্সিল করতে গেছি, আমি বাগেরহাট সংসদীয় আসন ১-এর দায়িত্বে ছিলাম, ওখানে ৩টি থানাতে। আমরা দেখা গেছে যে আমরা সকাল ৮টা থেকে শুরু করেছি, আমাদের কোনো কোনো জায়গায় দেখা গেছে যে দুপুর ২টায় টাইম দেওয়া আছে, ওখানে গিয়ে আমরা আমরা ওখানে কাউন্সিল, ওয়ার্ডের কাউন্সিল আমরা সম্পন্ন করব। আমাদের ডিলের কারণে, দেরির কারণে, আগে ভোট গ্রহণ বা বিভিন্ন জটিলতার কারণে আমরা ওখানে রাত ৯টায় পৌঁছেছি। যেয়ে দেখেছি যে ওখানে ৪০০ ভোটার আছে, ৪০০ ভোটার কিন্তু লাইন দিয়ে দাঁড়ায় আছে। অর্থাৎ এদেশের মানুষ কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য তারা একেবারে তারা প্রস্তুত হয়ে আছে। এবং এই দেশের জনগণকে আমি একটা কথা উদাহরণ দিয়ে শেষ করে দিব, তারপরে অ্যাডভোকেট ফয়সাল সাহেব আসছেন, আপনি যাবেন। সেটা হচ্ছে দেশের মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, এবং ভোট দেওয়ার পরে যিনি নেতা নির্বাচিত হবেন, তারা সরকার গঠন করবেন, এবং আশা করি এই সরকার যারা গঠন করবেন তারা বিরোধী মত পথের সাথে আলোচনা করে এই দেশটাকে সুন্দরভাবে নিয়ে যাবেন। একটা উদাহরণ দিই, অনেকে ধন্যবাদ। বলতে পারেন যে, একটি কথা বলে শেষ করি, অনেকে বলতে পারেন যে ভোট দিলে হয়তো যে সঠিক সময় সঠিক নেতৃত্ব আসে না, এটা হতে পারে, ওটা হতে পারে। আপনারা জানেন যে বিগত আমেরিকান নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় এসেছে।
আমেরিকার কোনো কথা বলে নাই। ট্রাম্প কিন্তু অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং যারাই জনগণ কখনো ভুল করে না ভোট দিতে, এটা মাথায় রাখতে হবে। পরাজিত প্রার্থী যে যাই বলুক না কেন, জনগণের ক্ষমতা কিন্তু সবসময় জনগণের কাছে ফিরিয়ে দিলে সেই নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিবেন। ৯১ সালে যখন বিএনপি আসছে, বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এর মধ্যে ছিল। যখন পার্লামেন্ট থেকে দাবি আসছে যে না সংসদীয় ফর্ম ফিরে যেতে হবে, বেগম খালেদা জিয়া কিন্তু সাথে সাথে উনি গণভোটের ব্যবস্থা করেছেন, জনগণের মতামত নিয়েছেন, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। সুতরাং ধন্যবাদ। জনগণের আমরা ম্যান্ডেটের অপেক্ষায় আছি। জনগণ যখন ম্যান্ডেট দিবে, তারা যেটা বাস্তবায়ন করবে সেটা দেশের মানুষের জন্য মঙ্গল হবে। ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে জনাব জামিল ফয়সাল। আপনার কাছে যে প্রশ্নটা আমার ছিল যে নতুন প্রজন্ম যে বাংলাদেশ কিরকম চায়, রাজনৈতিক দল কিরকম চায় এবং জাতীয় নির্বাচন তাদের কি প্রত্যাশা, সেই বিষয়ে যদি আপনি বলতেন। আপনি নতুন প্রজন্মের একজন কর্ণধার এবং নতুন প্রজন্মের একজন রাজনীতিবিদ। ধন্যবাদ রাজা ভাই। শুনুন, খুব স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, সেটা হচ্ছে নতুন প্রজন্ম কিন্তু পূর্বের ধারায় রাজনীতি দেখতে চায় না। নতুন প্রজন্ম কিন্তু একেবারেই নতুন রাজনীতি চায়। নতুন রাজনীতি কি? সেই রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতি কি সুশাসনের রাজনীতি, সেই রাজনীতি কি গুড গভর্নেন্স থাকতে হবে। এখন আপনি নতুন প্রজন্মকে কিন্তু আপনি থামিয়ে রাখতে পারবেন না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। নতুন প্রজন্ম কিন্তু আপনি যেই রাজনীতি, যেই আদর্শেরই হন, যেই মতাদর্শে, যেই পথেই চলেন না কেন, নতুন প্রজন্মকে কিন্তু মিথ্যা বলে বেশি দূর নেওয়া যায় না। দেখেন বিগত সরকার কি ভুলটা করেছিল। বিগত সরকার ইতিহাসকে মুছে দিয়ে তাদের নিজস্ব পারিবারিক অর্জন বানানোর চেষ্টা করছিল। এই দেশে সকলের কন্ট্রিবিউশন, ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধ, এই দেশে প্রতিটি নাগরিকের কন্ট্রিবিউশন ছিল। কিন্তু বিগত সরকার কি করলেন? সেটাকে পারিবারিক সম্পত্তি হিসাবে জাহির করার চেষ্টা করলেন। প্রজন্ম কি করলেন? ছুঁড়ে ফেলে দিলেন। ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, সে আমি যেই রাজনৈতিক মতাদর্শে রাজনীতি করি না কেন, ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন তারা যদি সুশাসন দিতে না পারেন, তারা ন্যায় অন্যায়কে যদি ওরা নিজেরা আইডেন্টিফাই করতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে সরকারকেও কিন্তু বিদায় নিতে হবে এবং একই পন্থায় বিদায় নিতে হবে। তাই এই জিনিসটি কিন্তু সবার মাথায় রাখতে হবে। আর এখন কিন্তু আপনি প্রতিটা মানুষই কিন্তু এখন সাংবাদিক। প্রতিটা মানুষই কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু সে নিজেই প্রকাশ করে ফেলে। এখন কিন্তু আর মানুষ ভয় পায় না। সো আপনি তাদেরকে দমায় রাখতে পারবেন না। আর এই গ্লোবাল ওয়ার্ল্ডে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার বলে, মিথ্যা আশ্বস্ত করে মানুষকে কিন্তু বেশিদিন আপনি বোকা বানায় রাখতে পারবেন না। সো আপনাকে যদি প্রপার পলিটিক্সটা করতে হয়, তাহলে কিন্তু আপনাকে নতুন প্রজন্মের পালসটা বুঝতে হবে। এখন আমরা যে গতানুগতিক কথাগুলো ছুঁড়ে ফেলি, যে গতানুগতিক কথাগুলো বলে এসেছি, সেগুলো কিন্তু ২০২৪ অচল করে দিয়েছে। তাই রেজা ভাই, আপনি আমার কাছে জানতে চাইছেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা আমি যে রাজনীতিক মতাদর্শে আছি সেই রাজনীতিকে আসতে পারে, অন্য কেউ আসতে পারে। আপনি দেখেন এই যে পিয়ার পদ্ধতি নিয়ে জাকির ভাই যে কথাগুলো বললেন, এটাই বাস্তবতা। একটা আপনি চাইলেই তো আপনি পিয়ার পদ্ধতি আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। মানুষ কিন্তু সেই ক্যালকুলেশন করে বুঝে গেছে যে পিয়ার পদ্ধতি কোন ধান্দা নিয়ে পিয়ার পদ্ধতি আলোচনা হচ্ছে। সেখানে তো জনগণের অংশগ্রহণ থাকছে না। দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে বিরোধ আসতে পারে, এটা তো বিএনপি ৩১ দফায় আছে। দ্বিকক্ষ পার্লামেন্ট করবে, কোন ফর্মে পার্লামেন্ট করবে? পৃথিবীর যেসব দেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, ইভেন তো এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। সো সেই কক্ষ কিভাবে ইলেক্টেড হবে সেটা তো, হ্যাঁ, সেই প্রশ্ন যাবে। তবে তবে আমরা যদি এই প্রজন্মের কথা বলি, আমি আমাদের দলের নীতি নির্ধারকরা যদি এই বক্তব্যগুলো দেখেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা আশ্বাসের রাজনীতি, ভ্রান্ত রাজনীতি, পূর্বে যে রাজনীতি করে এসেছেন, সেটা যদি যত দ্রুত পরিহার করতে পারবেন, আমাদের সবাইয়ের জন্য মঙ্গলজনক হবে। আর যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে কিন্তু এই যে একটা প্রবাদ আছে না, বেকুবের বোঝা ভগবান বহে, তো এই দশা কিন্তু হবে। দলের চেয়ারম্যানকে কিন্তু অনেক কিছু দায় নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে এখন। জি, আবার আসবো আপনার কাছে জনাব জাকির হোসেন। আপনার কাছে জানতে চাই, আপনি বাগেরহাট সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী। আপনি জানতে চাই যে আগে যে পূর্বের যে রাজনৈতিক প্রার্থীগুলো যেরকম নির্বাচন করেছে, কিন্তু এখন বর্তমান যে বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ একটু ডিফারেন্ট। তারা ফেসবুক, ইউটিউব তারা ব্যস্ত থাকে এবং ওয়ার্ল্ড সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকে। আপনি যদি বলতেন যে বিভিন্ন এরিয়াতে, যেমন আপনার দলের মধ্যেই অনেক, যেমন আমার এরিয়াতে সুনামগঞ্জ এক আসনে অনেক প্রার্থী, ৬-৭ জন এরকম
প্রার্থী আছে, জামিলা ফয়সালের এরিয়া তো আছে, সব সব জায়গাতে আছে। এবং আপনি কি মনে করেন যে একজন প্রার্থী, একজন মনোনয়ন প্রত্যাশী, তার নির্বাচনী ইস্তেহার, সে একজন এই জনগণের জন্য, বাংলাদেশ পরিবর্তনের জন্য, নতুন প্রজন্মের জন্য কি কি করা উচিত? এই যে নির্বাচনী ঘোষণা, ফেসবুক যেহেতু আছে, হ্যাঁ, আমরা অনেক প্রার্থী যারা আমাদের আইনজীবী সমাজে যারা রয়েছেন, আমরা ইতিমধ্যেই ফেসবুক আমরা দেখছি যারা কিভাবে নির্বাচন পরিকল্পনা বিভিন্ন এরিয়াতে যাচ্ছেন, আপনিও করছেন, বাগেরহাটে যাচ্ছেন, নিয়মিত যাচ্ছেন। সেটা কি করা উচিত কিনা, যে তারা কি কি করবে, তাদের নির্বাচনের একটা পরিকল্পনা, ইস্তেহার জনগণের সামনে তুলে ধরা? আমরা তো অ্যাকচুয়ালি পার্লামেন্ট নির্বাচন করতে চাই বা একটা রাজনৈতিক দল করছি। আমাদের নিজস্ব এলাকায় আর নিয়ে আমাদের একটা পরিকল্পনা প্রত্যেক সংসদ সদস্য পদপ্রার্থী যারা আছে তাদের থাকবে। কিন্তু আমাদের সার্বিকভাবে যে বিষয়টা আমাদের চিন্তা করতে হয় বা চিন্তা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে দলের ম্যানিফেস্টোটা কি? দলের কি ভ্যালুটা সে জনগণের মধ্যে শেয়ার করতে চায়। তো বর্তমানে আমাদের মেইন ম্যানিফেস্টো হচ্ছে জনাব তারেক রহমান প্রণীত ৩১ দফা। আমরা গ্রামগঞ্জে যাচ্ছি, ৩১ দফা ছাপিয়ে ছাপিয়ে জনগণের মধ্যে বিলি করছি। বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, বায়োস্কোপের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে আমরা ৩১ দফা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের বর্তমান যে সমস্যাটা আছে, এই সকল সমস্যার মোটামুটি ভাবে একটা সমাধান কিন্তু ৩১ দফার মধ্যে রয়ে গেছে। এবং এই ৩১ দফার বাইরে যে কাজটা আমাদের করতে হয় এলাকাতে, সেটা হচ্ছে যে আমরা যারা অনুন্নত এলাকায় বসবাস করি, বিশেষ করে যেখানে উন্নয়নের ছোঁয়া কম আসছে, যেমন আমি আমার বাগেরহাট জেলার কথা বলি। বাগেরহাট জেলায় বিএনপির প্রথম টার্মে, অর্থাৎ ৯১ থেকে ৯৬ যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমাদের আমার যে আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এই আসনের এমপি ছিলেন আসম মুস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর থেকে আমাদের এলাকায় বা খুলনা বিভাগ কিন্তু সবসময় বঞ্চিত হয়ে আসছে। তেমন কোনো বড় ধরনের নেতা এখানে সৃষ্টি হয় নাই, মন্ত্রী হয় নাই, যার ফলে কিন্তু এলাকা উন্নয়ন বঞ্চিত রয়েছে। রাস্তাঘাট আমার এলাকায় যেমন গত ২টা নির্বাচনে শেখ হেলালের পুত্র শেখ তন্ময় এমপি ছিলেন। উনি গোপালগঞ্জ থেকে আসতেন, এসে হয়তো উনি চাঁদা উঠিয়ে নিয়ে চলে যেতেন আরকি। এলাকার কোনো উন্নয়ন হয় নাই। পৌরসভার মধ্যে একটু বৃষ্টি হলেই পানি ১ হাতের বেশি হয়ে যায়। রাস্তাঘাট ভেঙে গেছে। খুলনা শহরের মধ্যে সকল এন্ট্রান্স কিন্তু একেবারে রাস্তাঘাট নেই, ভেঙে চুরমার হয়ে গেছে। একেবারে গাড়ি নিয়ে যেতে ১ কিলোমিটার পথ যেতে প্রায় ৪০ মিনিট সময় লেগে যায়। তো এখন আমাদের যে যে কেন্দ্রীয় যে বা আমাদের দলের যে ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোর বাইরে যে বিষয়টা আমাদের জন্য, আমার বাগেরহাটের জন্য বিশেষ করে যেটা খুব বেশি প্রয়োজন, আমরা যেটা চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে যে এলাকার যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করা। আমাদের বাগেরহাটের মধ্যে রয়েছে সুন্দরবন, আমাদের বাগেরহাটে আছে মোংলা পোর্ট, আমাদের বাগেরহাটে অনেক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আছে, ৬০ গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার। সুতরাং এই এলাকাটা ঘিরে একটা বড় ট্যুরিজম সেন্টার কিন্তু এখানে হতে পারে। সেই আমি যদি নির্বাচিত হই, তাহলে আশা করি যে বাগেরহাটকে একটা ট্যুরিজমের কেন্দ্রে তৈরি করা যায় কিনা, সুন্দরবনকে আরো লুক্রেটিভ করে সেখানে পর্যটকদেরকে নিয়ে যাওয়া যায় কিনা। মোংলা পোর্টে যদি আপনি যান, তাহলে দেখবেন যে জীর্ণ শীর্ণ অবস্থা, এই দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরের, এই বন্দরের কিভাবে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা 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 যারা এখানে সংসদ সদস্য প্রার্থী আছি, আমরা বিশেষ করে আমার চিন্তা ভাবনার মধ্যে আছে যে এই বন্দরটাকে আরো কিভাবে সচল করে আমাদের অর্থনীতিকে ব্যাপক ভূমিকা রাখতে পারে। বাগেরহাটে আছে আমার ইপিজেড আছে, ওখানে ইপিজেড এর কার্যক্রমকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায় সেটার দিকে আমাদের নজর দিতে হবে। এবং একটা বড় ফোকাস হচ্ছে যে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন ৯১ সালে ক্ষমতায় এসেছিলেন, তখন উনি বাগেরহাটে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, খান জাহান আলী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি স্থাপন করেছিলেন। ওইখানে জমিও অধিগ্রহণ হয়েছিল, কিন্তু বিগত এই প্রায় ৩০ বছরে সেটা কিন্তু আলোর মুখ দেখে নাই। আমার প্রথম কাজ হবে যে এই বিমানবন্দরকে কিভাবে সচল করে দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা এবং বিদেশিদেরকে যারা এখানে আসতে পারে সেই ব্যবস্থাটাকে সুনিশ্চিত করা। আইন শৃঙ্খলা যেটা আছে সেটাকে কিভাবে, বিশেষ করে সুন্দরবন কেন্দ্রিক, সুন্দরবনে আপনারা শুনেছেন যে এখানে প্রচুর পরিমাণ জলদস্যুর আগমন হয়। এখানে জলদস্যু বা বিভিন্ন কারণে ট্যুরিজমটা সেইভাবে ব্যাপকভাবে সেখানে
প্রসার লাভ করতে পারে নাই, সেইটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে তাছাড়া আসবে আমাদের আমাদের কাছে আরো এক ঝুড়ি প্ল্যান আছে, যেটা হয়তো আপনি যদি সুযোগ দেন তাহলে হয়তো শেয়ার করতে পারবো। আরেকদিন শুনবো। আমরা ধন্যবাদ। চলে যাচ্ছি জামিল ফয়সাল আপনার কাছে। এবং জাকির ভাই বলছিলেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথা বলছিলেন, এবং আপনি, আমরা যতটুকু জানি কিশোরগঞ্জের সন্তান, এবং কিশোরগঞ্জ ট্যুরিজম ইন্ডাস্ট্রির অনেক অবদান রাখছে বাংলাদেশে, এবং অনেক টুরিস্ট যায় আপনার জেলায়। আপনি যদি বলতেন যে আপনার কিশোরগঞ্জ 4 আসনের যে আপনার দেশের জনগণ রয়েছে, তাদের জন্য কি করবেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য কি করবেন, নতুন প্রজন্মের জন্য কি করবেন, আজকে আপনি দর্শকদের বলতেন। ধন্যবাদ রেজা ভাই। আমার কিশোরগঞ্জ 5 নিকলি বাজিতপুর, হ্যাঁ। তো মাফ করবেন, কিশোরগঞ্জ 5। আপনাকে আরেকটা কথা আমি অ্যাড করে দিই, সেটি হলো যে আমরা আসলে যারা রাজনীতি করি, রাজনীতিবিদদের একটা স্বপ্ন থাকে, গোল থাকে, আমরা জীবনে অনেক দূর যেতে যেতে, এবং আমাদের আইনজীবী সমাজে যারা আছি আমরা প্রত্যেকেই প্রত্যেক দলের বেলায় আইনজীবীদের একটা অনেক বড় ভূমিকা, এবং আপনি বাংলাদেশের এশিয়ান অ্যাটর্নি, এবং আপনার যে চিন্তা চেতনাগুলো, সেগুলো আপনার এলাকার জনগণ জানবে আমার অনুষ্ঠান যদি তারা দেখে। আপনি যদি তাদের উদ্দেশ্যে বলতেন যে আপনার কি পরিকল্পনা কিশোরগঞ্জ 5 আসনকে নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আবারও। যেটা হচ্ছে যে আপনি জানেন যে কিশোরগঞ্জ 5 আসন হচ্ছে নিকলি এবং বাজিতপুর 2টা উপজেলা নিয়ে। এটি স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে কিন্তু এটি বিএনপি অধ্যুষিত আসন হিসেবে পরিচিত। এনটি আওয়ামী লীগ আর কি, এনটি আওয়ামী লীগ আসন হিসেবে পরিচিত। এই আসনে গভর্নর মুনায়েম খান সাহেব 10 বছর গভর্নর ছিলেন এই আসন থেকেই। পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। ওনার সময় বেশ ডেভেলপমেন্ট কাজ হয়েছে। পরবর্তী দর্শক, সম্ভবত জামিল ও ফয়সালের যান্ত্রিক ত্রুটি হচ্ছে, এবং যান্ত্রিক ত্রুটির কারণে আজকে অনুষ্ঠানটি আমাকে বাধ্য করছে শেষ করতে। জনাব জামিল ও ফয়সাল, আমরা চলে যাচ্ছি আবার জাকির হোসেনের কাছে। জনাব জাকির হোসেন, আপনি যদি বলতেন যে আপনি বাগেরহাটের ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য কি করবেন, খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আমি আপনাকে একক, আমি ট্যুরিজমের জন্য আপনাকে একক আমি একদিন লাইভে আনবো। আপনি যদি, জনাব জামিল হক ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব জামিল হক ফয়সাল, দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের জনাব মাহবুব রহমান খান, উনিও যান্ত্রিক ত্রুটির কারণে আজকে লাইভ থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এবং জামিল হক ফয়সালও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। জনাব জামিল হক ফয়সাল, আপনি কি শুনতে পাচ্ছেন? লাইনে আসে না এখনো। একবার স্টুডিওতে আসলো। যাই হোক, জনাব জাকির হোসেন, আপনি ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে যদি আপনার এলাকার যে বাগেরহাটের জন্য আপনি, বা বাগেরহাট সদরের মানুষের জন্য কি করবেন, যদি আমাকে বলেন। ব্যাপক সত্যিকার অর্থে ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য সবচেয়ে বড় বেশি প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন। যেমন আপনার টুরিস্ট পুলিশ শুধু বিষয় না, যেমন আমি বলি, আমরা যখন এখান থেকে বিদেশে যাই, সিঙ্গাপুরে যাই বা লন্ডনে যাই, তখন এয়ারপোর্টে নেমে আমরা নিশ্চিত হাঁটাহাঁটি শুরু করি, কিন্তু যখনই ঢাকা এয়ারপোর্টে নামা হয় তখন কিন্তু বারবার ব্যাগটা শক্ত করে ধরে রাখতে হয়, কারণ এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে আইন শৃঙ্খলার। বাট আমি যদি নির্বাচিত হই, তাহলে বাগেরহাট সদর এবং বাগেরহাটের আশেপাশে যে নিদর্শনগুলো আছে, সেটাকে ঘিরে কিন্তু অনেক বড় সুন্দর একটা ট্যুরিজমের স্পট করা যেতে পারে। এখানে কিছু কিছু কাজ যে এত বছরে হয় নাই সেটা বলা যাবে না, কিন্তু সেটা সময়ের সাথে সাথে সেটা কিন্তু পর্যাপ্ত নয়। বিশেষ করে এখানে খান জাহান আলী মাজার, ষাট গম্বুজ মসজিদকে ঘিরে একটা অনেক বড় ট্যুরিজম সেন্টার হতে পারে। প্লাস সুন্দরবনের বিষয়টা তো রয়ে গেছে। আপনি জানেন যে ম্যানগ্রোভ ফরেস্ট যেটা, সেটাকে ঘিরে সেখানে সুন্দর যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য রয়েছে সেখানে, আমাদের যে চিত্রা হরিণ, আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, বনমোরগ, মাছ, কুমির সহ অসংখ্য সুন্দর সুন্দর নিদর্শন, গোলপাতার বাগান, এটা কিন্তু সত্যিকার সত্যিকার অর্থে মানুষকে মুগ্ধ করার মতো। সুতরাং আমরা যদি মোংলা থেকে শেষ করি, মোংলা থেকে যদি শুরু করে যদি আমরা এই সেন্টারের কার্যক্রমটাকে, ট্যুরিজমটাকে যদি আমরা সম্প্রসারিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে, এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ
বিনির্মাণে এটা সহায়তা হতে পারে। ধন্যবাদ আপনাকে জনাব জামিল ফয়সাল। আপনি একজন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত একজন রাষ্ট্রের একজন নাগরিক। আপনার কাছে আমার জানতে চাওয়া যে পর্যটন শিল্প নিয়ে আগের প্রশ্ন, পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন যুক্ত করে দিচ্ছি যে টেলিটক হচ্ছে রাষ্ট্রীয় ফোন এবং আমরা যতটুকু জানি যে যত ইন্টারনেট অপারেটর রয়েছে বা মোবাইল কোম্পানি রয়েছে টেলিটক থেকে নিতে হয়। টেলিটকের এই যে অবস্থা, এত খারাপ অবস্থা কেন? দ্বিতীয় হলো, আপনি এই অনুষ্ঠান চলাকালীন সময়ে বারবার আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন আজকে স্টুডিও থেকে, এবং যান্ত্রিক কারণে, ইন্টারনেটের কারণে। এই বেসিক নিড, আমাদের বিদ্যুৎ, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের ইন্টারনেট, এগুলো রাষ্ট্র কেন এনশিওর করে, কেন 100% এনশিওর করে? আপনি উন্নত বিশ্বের যে যদি থাকে, আপনি মালয়েশিয়ার কথা যদি বলি বা নেইবার ইন্ডিয়ার কথা যদি বলি, যে তারা ইন্টারনেটটা তাদের বেসিক নিড, ইন্টারনেটটা তাদের প্রায়োরিটি, বিদ্যুৎ তাদের প্রায়োরিটি, আমরা কেন এখনো পারছি যদি বলতেন? ধন্যবাদ রাজা ভাই। দুঃখিত আমি বারবার আমার ড্রপ করছে। তো আপনি প্রথম কোয়েশ্চেনটা যেটা বলেছিলেন সেটা বলি। আপনারা জানেন যে যারা শুনছেন দেখছেন সারা বাংলাদেশের মানুষ এখন জানে যে নিকলি এবং বাজিতপুর আমার যে 5 কিশোরগঞ্জ 5 আসন। তো নিকলি অলরেডি কিন্তু নিকলির নামটা সবাই জানে। কারণটা কি? কারণ হচ্ছে ট্যুরিজমের জন্য। বর্ষাকালে নিকলি ট্যুরিজম কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা। এবং তো এখানে যে সমস্যাটা হয়েছে যে নিকলি থেকে ঢাকার দূরত্ব কিন্তু মাত্র 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা দূরত্ব। তো এত মানুষ ওখানে জনসমাগম ঘটে, কারণ হাওরের প্রবেশ পথ হচ্ছে নিকলি। নিকলিতে সবাই গাড়ি রেখে তারপর ট্রলারে করে, বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সো অলরেডি যে ট্যুরিজমটা জমে গেছে সেটাকে যদি ক্যাচ করা যায়, নিকলিতে শুধু দরকার হচ্ছে ভৈরব থেকে নিকলির যে রাস্তাটা, সেই রাস্তাটা একটু উন্নত করে দিতে হবে। আর সেটি আপনি করবেন কিনা? হ্যাঁ, সেটি করতে হবে। আমি সেটাই বলছি আপনি যে যদি সেটি নির্বাচিত করতে হবে। হন বা আমি যদি নমিনেশন পাই, মানে খুব দুর্ভাগ্য বলতে পারেন বা বলতে পারেন যে সমস্যাটা হয়েছে আমাদের নিকলি বাজিতপুরে গত 20-30 বছরে যারা আসলে সংসদ সদস্য ছিলেন, তাদের আসলে শিক্ষাগত যোগ্যতা ছিল না বলেই এবং উনারা পার্লামেন্টে খুব একটা কথাবার্তা বলতেনও না। তো যে কারণে আসলে যে পরিমাণ উন্নয়ন দরকার ছিল নিকলি বাজিতপুরে, সেই উন্নয়নটা আসলে হয় নাই। আফটার লিবারেশন আমরা আসলে কোনো ডাইনামিক লিডার না পাওয়ার ফলে এটা হয়েছে। আমি করব কিনা এটার প্রশ্নটা হলো, মানুষ বিশ্বাস করে যে আমার সেই ক্যাপাসিটি আছে। যদি দল আমাকে মনোনয়ন দেয়, ফয়সাল, ইনশাআল্লাহ। আমি একটু বলি, সেটি হচ্ছে যে ক্ষমতা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর হাতে। কখন কার কি ক্ষমতা আল্লাহ দেয় কেউ বলতে পারে না। আপনি কি এই যে নতুন বাংলাদেশ আমরা পেলাম 5ই অগাস্টের পরে, যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন ইতিমধ্যেই, আপনার ছোট ভাই সম্ভবত, আমাদের ছোট ভাই, তারা উপদেষ্টা হয়েছে। এবং আপনি যেই নেতার আদর্শ বিলং করেন, সেই নেতা মাত্র 39 বছর বয়সে এই দেশের প্রেসিডেন্ট হয়েছে। তাহলে আপনি হতে পারবেন না কেন? আপনি হবেন না কেন? আপনি যোগ্য হবেন না কেন? এবং আপনাকে এই আসনের জনগণের জন্য আপনাকে চিন্তা চেতনা দীর্ঘদিন, আপনার যতটুকু জানি, আপনার পারিবারিক ইতিহাস যতটুকু জানি, এবং এই আসনের মনোনয়ন পাওয়ার পরে, আল্লাহ জানি না কে পায়, আশা করছি যে আপনি পাবেন, এবং আপনার যে পরিকল্পনা সেটি তুলে ধরার জন্য আমার এই আয়োজন। আপনার যে নির্বাচনী, আমি যদি খুবই স্ট্রিক্টলি করে বলি, খুব সিম্পলি যদি বলি, সেটা হচ্ছে যে আমরা সাংবিধানিক কোর্টের আইনজীবী, আমরা 3 জনই এখানে আছি সাংবিধানিক কোর্টের আইনজীবী। সো আমরা যে পরিমাণ রেসপন্সিবিলিটি সামলাই, সেখানে একটা সংসদ সদস্য পদ সামলানো তো খুবই তুচ্ছ একটা ব্যাপার। আর আমি রাষ্ট্রীয় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে সাংবিধানিক একটা বড় কোর্টের দায়িত্ব পালন করছি। সো এগুলো তো আমাদের জন্য খুব সিলি একটা ম্যাটার, যে একটা সংসদ সদস্য হিসেবে একটা পদ চালানো, একটা মিনিস্ট্রি চালানো, এগুলো কিন্তু আমাদের জন্য খুব সিম্পল একটা ব্যাপার। কিন্তু প্রবলেমটা হলো যে আমাদের দল কি মমতাজরা সংসদ চালাইছে। হ্যাঁ, সেটাই তো। এটা তো আমাদের জন্য কোনো বড় কোনো ব্যাপার না, এটা তো আমাদের জন্য খুবই সিম্পল একটা ব্যাপার। আমরা যারা একেবারেই রাজনীতি থেকে উঠে এসেছি, আমরা অলমোস্ট সবাই এখানে, যে আমরা ছাত্রদল করে এসেছি, আমরা ছাত্রদলের একাধিক পদ হোল্ড করেছি, এবং
এই বিগত আমার রাজনীতি শুরু হয়েছে 96 থেকে আর কি, 95-6 থেকে। আমি 2003 সালে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, উপজেলা ছাত্র দলের বিভিন্ন স্তরে। জনাব ফয়সাল, আপনি বলুন ট্যুরিজম ইন্ডাস্ট্রি। সো আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেন্ট্রাল কমিটির নেতৃত্ব দিচ্ছি। সো আমি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সদস্য সচিবের নেতৃত্ব দিচ্ছি। এগুলো তো আমাদের জন্য কোনো ব্যাপারই না। একজন সংসদ সদস্য হিসেবে আমরা পার্লামেন্টে বরঞ্চ যদি আমাদের আমার সুযোগ হয়েছে, এই যে আজকে দিনকাল পত্রিকা যেটি চলছে, দিনকাল যেটি জনাব তারেক রহমান সাহেব যেটি প্রকাশক ছিলেন, যে কারণে তারেক রহমান প্রকাশক থাকার কারণে যে পত্রিকাটি ব্যান করে দেওয়া হয়েছিল, সেই মামলা অন্যতম আইনজীবী ছিলাম আমি। আমার নেতৃত্বে এই মামলা পরিচালনা হয়েছে। সো এই কাজগুলো তো আমরা করেছি। তো আমরা তো বড় বড় চ্যালেঞ্জ নিয়েছি স্বৈরাচারের আমলে। এইগুলো কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাচ্ছি আমাদের লিডার যদি মনে করেন ইয়াং এনার্জেটিক নেতৃত্ব দিবেন, ইয়াং এবং এনার্জেটিক নেতৃত্বকে সামনে আনবেন। ওনার বাবা যে কাজটি করতেন, আমরা যার রাজনীতি করি, যার আদর্শের রাজনীতি করি, আমাদের আদর্শিক গুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি কি করতেন? তিনি জায়গা থেকে মেধাবীদের, যোগ্য থেকে, প্রয়োজনে যাদেরকে মনে করতেন তাদেরকে উনি দলে প্রোভাইড করতেন এবং উনি সামনে সারিতে নিয়ে আসতেন। যদি আমাদের দল সেই সুযোগটুকু আমাদেরকে দেন, আমরা যারা এখানে আছি প্রত্যেকে আমাদের এনার্জি আছে, প্রত্যেকে আমাদের লিডারশিপের কোয়ালিটি আছে। সো দল যদি আমাদেরকে দেন নতুন বাংলাদেশ গড়ার জন্য, যদি আমরা সুযোগ পাই, ডেফিনেটলি দল দীর্ঘদিন মানুষের রাজনীতি করতে পারবে। আর যদি হুন্ডা গুন্ডা খুঁজে নেয়, আর যদি চাঁদাবাজ খুঁজে নেয়, আর যদি বিতর্কিত ব্যক্তিদের খুঁজে নেয়, দেখেন একটা কথা বলি রাজা ভাই, পাবলিকলি কথা বলতে পারছি না সব কথা, তারপর একটা কথা শুধু বলে রাখি, রাজনীতির যে পরিবর্তনটা হয়েছে এটাকে দলকে বুঝতে হবে, এবং আমার ধারণা দল বুঝে গেছে অলরেডি। যদি দল বুঝে, আমরা কিন্তু দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় আমরা সুশাসন দিয়ে মানুষের মনিকোটায় থাকবো। যদি এখানে আমরা ভুল করি, আমরা কিন্তু পিছিয়ে যাব, অনেক বেশি পিছিয়ে যাব। এখন কিন্তু মানুষ চাঁদাবাজের রাজনীতি দেখতে চায় না, এখন কিন্তু মানুষ ভণ্ডামি রাজনীতি, ব্যাংক লুটপাটকারী রাজনীতি দেখতে চায় না। মানুষ স্বচ্ছ রাজনীতি দেখতে চায়, শিক্ষিত রাজনীতি দেখতে চায়, আদর্শিক রাজনীতি দেখতে চায়। দেখেন গত 16 বছর আমরা যারা ঢাকার রাজপথেও আন্দোলন করেছি, আমরা কিন্তু শুনতাম না ঢাকার অমুক ডন তমুক টাইগার কোনো কাজে লেগেছিল, টাইগার সাহেবরা কোনো কাজে লেগেছিল? যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে আওয়ামী লীগের টাইগাররা আছে এখন মাঠে? সুশাসন থাকলে, আপনার দল যদি ভালো পজিশনে থাকে, আপনি টাইগার সেজে বসে থাকেন। আপনি যখন দল বিরোধী দলে চলে যায়, আপনি পালায়া যান। তো টাইগারদের কাজে লাগবে না। এর জন্য দরকার শিক্ষিত মানুষের, এর জন্য দরকার আদর্শিক রাজনীতি যারা করে এসেছে তাদের দরকার। টাইগারদের গুন্ডা রাজনীতি থাকে না কিন্তু। আওয়ামী লীগ পালায় গেছে, আওয়ামী লীগের গুন্ডারা পালায় গেছে। আমাদের বিএনপির সময় যারা বড় বড় ব্যক্তি ছিলেন তারা কোথায় ছিলেন? তারা অনেকেই রাজনীতিকে, অনেকেই ভিডিও যদি দেখেন আপনি, ঢাকার যারা কিং আমরা বলতাম, অমুক কিং তমুক কিং, তারা কিন্তু একটা সময় বলছে আর জেল কাটতে ভালো লাগে না, জেল কাটবো না, রাজনীতি করতে ভালো লাগে না। কাজে লেগেছিল? 24-এর গণ আন্দোলন আপনি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কি করবেন? কিশোরগঞ্জ 5-এর জন্য কি করবেন? জি, কি সমস্যা আপনার কিশোরগঞ্জ 5-এ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কি সমস্যা রয়েছে? প্রথমত হচ্ছে যে আমাদের এটা নিয়ে আমি যেহেতু একটা রাষ্ট্রীয় দায়িত্ব আছি, আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলার সুযোগ আছে। সো আমি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আপনারা এই যে আমাদের এত ট্যুরিস্ট যাচ্ছে, আমাদের প্রতি সপ্তাহে ধরেন শুক্র শনিবার যদি হলিডে যেদিন থাকে, এই দিন 1.5 থেকে 2 লক্ষ ট্যুরিস্ট যায় হচ্ছে আমার নিকলেতে। এবং যদি আপনি ওই হাওর মৌসুমটাকে, যদি বর্ষা মৌসুমটাকে ধরেন, আপনি 20 থেকে 30 লক্ষ ট্যুরিস্ট যায়। তো এই যে এত বিশাল একটা ট্যুরিস্ট স্পট, সেখানে কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। কারণ কি? আমাদের অ্যাকোমোডেশন নেই। প্রথমত হচ্ছে ট্যুরিস্টদেরকে পর্যাপ্ত ওয়াশরুম দিতে হবে, তাদের ফেসিলিটি দিতে হবে, তাদের খাবারের সুবিধা দিতে হবে, তাদেরকে পর্যটনের যে সুবিধাগুলো দরকার, হ্যাঁ, জায়গা দরকার, সেগুলো এনশিওর করতে হবে। পাশাপাশি সিকিউরিটি এনশিওর করতে হবে, মানুষকে সিকিউর হইতে হবে। আমরা দেখেন, আমরা যারা বাংলাদেশের কথাই বলি, অন্য দেশে তো আমাদের সবারই অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আপনি নিজেও কিন্তু অ্যাজ এ ট্রাভেলার হিসেবে কিন্তু আপনি বহুত জায়গায় ট্যুর করেছেন। সো আপনি আমার থেকেও ভালো অভিজ্ঞতা আছে। আমি শুধু আপনার জায়গায় মানে বলি, সেটা হচ্ছে আমরা ধরেন রাতের 2টা 3টা 4টা পর্যন্ত কিন্তু কক্সবাজার সি বিচে কিন্তু আমরা ঘুমাইতে পারি, শুইতে পারি, ফ্রি মুভমেন্ট করতে পারি। আমাদের কিন্তু ভয় লাগে না। আমাদের কিন্তু সেই নিশ্চয়তাটা দেওয়া হয়েছে এবং সেই সিকিউরিটি আছে। টুরিস্ট পুলিশ
নো কিছুই নাই। এজন্যই বলছি যে আমাদের এলাকায় টুরিস্ট পুলিশ নাই নিকলিতে, এবং যে সমস্যা হচ্ছে যে ওয়াশরুম ফেসিলিটি নাই, রেস্টের ব্যবস্থা নাই। তো এই জিনিসগুলো এনশিওর করতে হবে, এবং আমি যদি সেই জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাই, তাহলে তো নিজের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, সেটা দিয়ে ইনশাল্লাহ আমি এনশিওর করতে পারবো। এবং ধন্যবাদ আপনাকে। এটাকে আমরা আর সময় দিতে পারছি না জনাব মাদক ফয়সাল। নির্মূল করতে পারবো, চাঁদাবাদ জি নির্মূল জি করতে পারবো, জি, বালু ধস্যতা একটা বড় একটা ইয়ে হয়ে গেছে, এগুলো নির্মূল করতে হবে, এগুলো জি। করতে পারবো। আর আর একটু ওই আমার যে আপনার কাছে গ্যাং, যে কিশোর গ্যাং, ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো করবো ধন্যবাদ ইনশাল্লাহ। আপনাকে। ধন্যবাদ আপনাকে জনাব জাকির হোসেন। আপনার কাছে জানতে চাওয়া, আমাদের হাতে আর সময় নেই, আর মাত্র 10 মিনিট সময় আছে, আমরা প্রায় 50 মিনিট অতিক্রান্ত করে ফেলেছি। আপনি যদি আপনার শেষ উত্তরটি আমাকে দিতেন যে নতুন প্রজন্মের যে রাজনীতি এবং চিন্তা চেতনা, ফেসবুকে যারা অভ্যস্ত, ইউটিউবে যারা অভ্যস্ত, নতুন প্রজন্মের যে রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলতেন, যে আপনার বাগেরহাট সদরের যারা নতুন প্রজন্মের যে কর্ণধারা রয়েছে বা প্রজন্ম রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমাদের হাতে সময় অতি অল্প, আর মাত্র 10 মিনিট সময় আছে। আহ, নতুন প্রজন্ম বা আমাদের সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের দেশকে এগিয়ে যেতে হবে, আমাদের সন্তানদেরকে এগিয়ে যেতে হবে। তো আমাদের সন্তানদের জন্য বা আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদের জন্য আমাদের, যেমন আমরা যারা আছি, প্যারেন্টসরা আছি, অভিভাবকরা আছি, আমাদের তো তাদের জন্য একটা নিরাপদ সমাজ রেখে যাওয়ার প্রত্যয়। আর সেই প্রত্যয়টাকে আহ, সহযোগিতা করে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে এই নতুন প্রজন্মের। আর রাজনীতিতে আগের যে একটা বিষয় ছিল যে যার যত মাসেল তার তত রাজনীতি, যার যত টাকা তার তত রাজনীতি, আসলে তো দিন দিন নতুন প্রজন্ম এটা চায় না। নতুন প্রজন্ম চায় রাজনীতি হবে একটা আদর্শ ভিত্তিক একটা রাজনীতি হতে হবে। এবং রাজনীতি হচ্ছে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবার একটা রাজনীতি। সমাজকে একটা, আমাদের দেশের নতুন প্রজন্মকে পথ দেখাবার জন্য একটা রাজনীতি করতে হবে। তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, তাদের জন্য ব্যবসা বাণিজ্য প্রসারের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য শিক্ষা দীক্ষার উন্নয়নের ব্যবস্থা করতে হবে, সেই প্রত্যাশা থাকবে। এবং এই সবকিছু কিন্তু তখনই করা সম্ভব হবে যখন জনগণের প্রতিনিধিরা এই দেশটা চালাবে। আপনি যদি ডিক্টেটর হন, তাহলে কিন্তু এই সুন্দর সমাজ আপনি গড়ে তুলতে পারবেন না, আপনি যত ভালো মানুষই হন না কেন। যখনই আপনার জবাবদিহিতা থাকবে, ইউরোপ আমেরিকা এত উন্নত কেন? কারণ তাদের জবাবদিহিতা আছে, সরকারের জবাবদিহিতা আছে, সরকারি কর্মচারীদের জবাবদিহিতা আছে, যারা রাজনীতি করছে তাদের জবাবদিহিতা আছে জনগণের কাছে। সুতরাং যখনই জবাবদিহিতা থাকবে, পুলিশ কেন এরকম বেপরোয়া হয়ে গেল বিগত সময়গুলোতে? কারণ পুলিশের জবাবদিহিতা ছিল না। পুলিশের জবাবদিহিতা ছিল শুধুমাত্র ওই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জবাবদিহিতা ছিল। সুতরাং পুলিশ তো জনগণের বন্ধু হতে পারে নাই। সুতরাং আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের যুগকে একটা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসতে হবে। আর সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসার প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে একেবারে সঠিক গণতান্ত্রিক চর্চা আমাদের জন্য। সঠিক গণতান্ত্রিক ধন্যবাদ চর্চা আপনাকে, যখন ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমরা চলে যাচ্ছি জামিলা ফয়সাল। আপনি শেষ শেষ 1 মিনিটে যদি আমাদের পলিটিক্যাল থটের দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশ এবং জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আপনার নতুন প্রজন্মের উদ্দেশ্যে এবং আপনার কিশোরগঞ্জ 5 আসনের যারা রয়েছেন জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন 1 মিনিটে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের অ্যাডভোকেট রেজাউল করিম রেজা ভাই সহ পলিটিক্যাল থটের যারা দেখছেন এবং বিভিন্ন সময় যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় একটা কথা বলি, আমরা যারা সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা শুধু নিজস্ব আসন নিয়ে ভাবি না, আমরা সমগ্র দেশটা নিয়ে ভাসি। সো আমরা আমাদের সমগ্র দেশটা ভালো থাকতে হবে, এবং আমরা যদি সুযোগ পাই আমরা সমগ্র দেশের জন্য কাজ করব। একটি আসন তো আমাদের কাছে তুচ্ছ ব্যাপার, আমরা সমগ্র দেশ নিয়ে আলোচনা করব, সমগ্র দেশকেই সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য আমরা কথা বলবো, আমরা ভয়েস রেজ করব, আমরা তরুণ প্রজন্মের যে চাহিদা সেই অনুযায়ী আমরা কাজ করব। আর আমার সংসদীয় আসন তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয় ডেফিনেটলি কাজ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব জামিলা ফয়সাল। জাকির হোসেন, আপনি যদি শেষ 1 মিনিটে আপনার শেষ কথাটি বলতেন।
শেষ 1 মিনিটের শেষ কথাটা হচ্ছে নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের ভোট হোক ধানের শীষে, গণতন্ত্রের পক্ষে, সুন্দর বাংলাদেশ গড়ার পক্ষে, সুন্দর সমাজ গড়ার পক্ষে, সুন্দর ভবিষ্যৎ গড়ার পক্ষে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ জনাব জামিল হক ফয়সাল, ধন্যবাদ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। দর্শক, আজকে আমাদের 3 জন অতিথি ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে জনাব মাহবুবুর রহমান খান স্টুডিওতে আসতে পারেননি। জনাব জাকির হোসেন বলছিলেন যে বাংলাদেশের ইতিহাস বলছিলেন এবং বিএনপির ইতিহাস বলছিলেন এবং রাজনৈতিক দলগুলোর ইতিহাস বলছিলেন, যে আমরা আসলে আমাদের গণতন্ত্র চর্চা যে বাংলাদেশ ছিল সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছিলাম এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এই নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করার সম্ভব হয়েছে এবং আমরা যে সামনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের জন্য সারা বাংলাদেশ উদ্গ্রীব হয়ে আছে এবং সকলে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জনাব জাকির হোসেন আরো বলছিলেন যে উনি যেহেতু বাগেরহাট সদর আসনের জন্য কাজ করছেন দীর্ঘদিন যাবত, সেখানকার বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং উনি বলেছেন যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে রেভিনিউ আর্ন করতে চায় তাহলে রাষ্ট্র থেকে অনেক কাজ করতে হবে এবং উনিও নিজে থেকে অনেক জিনিস দর্শক বলার চেষ্টা করেছেন। এবং জামিল হক ফয়সাল, তিনিও একজন সাংবিধানিক পদে আছেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, এবং তিনিও বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন এবং তিনিও একমত যে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন, নতুন প্রজন্মের যে চিন্তা চেতনা, তাদের নিয়ে কাজ করতে হবে এবং তারা ফেসবুক এবং ইউটিউবের দুনিয়ায় তারা মানুষ, তাদেরকে ফাঁকি দেওয়া খুব কঠিন। দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকে যে বিষয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, 2 জন অতিথি খুব চমৎকার ভাবে তাদের বিশ্লেষণ করেছেন এবং বলার চেষ্টা করেছেন এই দেশের জনগণের কি চাহিদা, নতুন প্রজন্মের কি চাহিদা এবং তারা কিভাবে সুন্দর বাংলাদেশ করতে চায়, তাদের নিজ নিজ পরিকল্পনা প্রকাশ করার চেষ্টা করেছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, শুভরাত্রি। আবার কথা হবে আগামী শুক্রবার রাত 10টায় ঠিক এই সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা নিয়ন্ত্রণ সবার জন্য। আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।